আমরা বিজ্ঞান বিষয় যখন পড়ি তার একটা উদ্দেশ্য হয় আমাদের চারিপাশে যে সমস্ত প্রাকৃতিক ঘটনাবলীগুলো ঘটছে সেগুলোকে শেখা, বোঝা এবং জানার জন্য। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল দোলগতি। তো এই সরল দোলগতি বিষয়টিকে আমরা আমাদের চারিপাশে এই সরল দোলগতি বিষয় সম্পর্কিত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার সাথে কিভাবে বুঝতে পারি, শিখতে পারি, আর সরল দোলগতি বিষয়টিকে সরলভাবে মনে রাখতে পারি সেটা দেখব। সো ওয়েলকাম ব্যাক টু সি স্কুল, সায়েন্স ইজ কুল। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম দেখব পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কি। এরপরে দেখব পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন কয় প্রকারের, তার মধ্যে কোনগুলি সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এখন সিম্পল হারমোনিক মোশনকে আমরা যদি চার্ট বা গ্রাফে প্রকাশ করি তাহলে এই বস্তুর গতি থেকে আমরা গ্রাফ কিভাবে প্লট করি, সেই গ্রাফের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কি চলরাশি কিভাবে দেখানো হয়, এবং এই যে বস্তুগুলোর গতি এগুলোকে যদি আমরা সমীকরণে প্রকাশ করি তাহলে সেই সমীকরণ কি হবে সেটা আমরা আজকের ভিডিওতে সংক্ষেপে বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। আমরা যেটা দেখতে পাচ্ছি একটি বল, এটাকে ধরো 2 মিটার হাইট থেকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে, বলটি উপর থেকে নিচে মাটিতে আঘাত পাবে, তো পুনরায় বলটি আবার ওই 2 মিটার উচ্চতা উঠে আসবে। এখন এক্ষেত্রে যদি বলটা সম্পূর্ণ ইলাস্টিক বা স্থিতিস্থাপক হয় আর একই সাথে এখানে কোনো যদি শক্তি ক্ষয় না হয় তাহলে এই বলটা দেখা যাবে এই 2 মিটার উপর থেকে ভূপৃষ্ঠে আঘাত পাবে, আবার 2 মিটার উপর উচ্চতা উঠে আসবে, আবার নিচে যাবে। তাহলে এই বলটি উপর নিচে হতে থাকবে একটি নির্দিষ্ট সময় অন্তর। তাহলে কি দেখছি যে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এর গতি পুনরাবৃত্তি ঘটছে। এই ধরনের গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। অর্থাৎ যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। অ্যান্ড ইংলিশ টার্ম পিরিয়ডিক মোশন। কিভাবে লক্ষ্য করো, একটা স্প্রিং, তার নিচে আমরা একটা নির্দিষ্ট ভরের বস্তুকে রেখেছি আর স্প্রিংটাকে একটি সাপোর্টের দ্বারা উপর থেকে ঝুলিয়ে রাখা আছে। এই অবস্থায় স্প্রিং এবং বস্তুটি স্থির আছে। এই অবস্থানটাকে বলা হয় সাম্যাবস্থান, ইকুইভ্যালেন্ট পজিশন অর মিন পজিশন। তাহলে মিন পজিশন বা সাম্যাবস্থান। এই অবস্থান থেকে আমরা যদি এই বস্তুটিকে টেনে ঝুলিয়ে ছেড়ে দেওয়া হয় এবং এখানেও যদি কোনো শক্তি ক্ষয় না হয় তাহলে দেখবো এই বস্তুটি উপর নিচে আপ ডাউন হচ্ছে। এটি সেই ধরনের গতি যেটি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হচ্ছে, তাই এটিও পর্যাবৃত্ত গতি। একইভাবে আমরা যদি পেন্ডুলামের দিকে লক্ষ্য করি, পেন্ডুলামটি দেখো যে একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক, অর্থাৎ ডায়ে বায়ে হচ্ছে, অর্থাৎ সরল রেখা বরাবর হচ্ছে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে এই পেন্ডুলামের কৌণিক সরণ বেশি হয়, তাহলে এটা সরল রেখা বরাবর হবে না। এখন যেটা দেখতে পাচ্ছি এর গতি কিন্তু সরল রেখা বরাবর হচ্ছে না। মানে একটা পাখা, যেটা আমরা দেখছি পাখার ব্লেড, এর উপরে কোনো একটি বিন্দু যদি আমরা হাইলাইট করে ধরে নিই, ধরো এই যে বিন্দুটা আমরা এখন ধরে নিচ্ছি এটা একটা রেড বিন্দু দিয়ে দেখানো হচ্ছে। এই যে পাখার ব্লেড এর একটি নির্দিষ্ট বিন্দু, এর যে গতিপথ সেটা যদি লক্ষ্য করো এটা একটি বৃত্তাকার পথে হচ্ছে। শুধু তাই না, এক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের ব্যবধানে এর গতি পুনরাবৃত্ত হচ্ছে, তাহলে এটিও একটি পর্যাবৃত্ত গতি। আবার একটা যদি ঘড়ির দিকে আমরা লক্ষ্য করি, সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটা অনবরত ঘুরে চলছে, এই পর্যাবৃত্ত গতি চক্রাকার পথে হচ্ছে। তাই এই ধরনের গতিকে বলা হয় রোটেশনাল পিরিয়ডিক মোশন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি। এগুলিকে আবার ইউনিফর্ম সার্কুলার মোশনও বলা হয়, ইউসিএম। তাহলে আমরা দেখলাম পর্যাবৃত্ত গতি দুই ধরনের, এক রৈখিক পর্যাবৃত্ত গতি আর চক্রাকার পর্যাবৃত্ত গতি। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনগুলি দোলন বা কম্পন, ইংলিশ টার্ম অসিলেশন অর হারমোনিক মোশন, সেটা জানতে হলে তাহলে আমাদের দেখতে হবে এই পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কণাগুলি একই পথে আসা যাওয়া করছে কিনা।
অর্থাৎ আমরা যদি ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করি, এটা কিন্তু একই পথে যাচ্ছে, আসছে না। পাখার ব্লেড একই পথে যাচ্ছে, কিন্তু আসছে না। আবার একইভাবে আমরা যদি লক্ষ্য করি বাউন্সিং বল বা স্প্রিং বা এই পেন্ডুলামের দিকে, তখন লক্ষ্য করো এদের ক্ষেত্রে কিন্তু বস্তুটি একই পথে যাচ্ছে আবার আসছে। অর্থাৎ কন্ডিশন হলো যে একই পথে যাওয়া আসা করবে এবং বারবার করবে। সুতরাং দোলন বা কম্পন অর্থাৎ অসিলেশন, ভাইব্রেশন বা হারমোনিক মোশন, সেগুলোকেই বলা হবে যে প্রথমত এটাকে পর্যাবৃত্ত গতি হতে হবে, এবং সেই পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা যদি বারবার একই পথে যাতায়াত করে, অর্থাৎ আপ ডাউন, লেফট রাইট, অর্থাৎ উপর নিচে, ডায়ে বাঁয়ে বা যে কোনো দিকে যদি যাওয়া আসা করে, তাকে বলা হবে দোলন বা কম্পন। ইংলিশ টার্ম হচ্ছে অসিলেশন, ভাইব্রেশন অর হারমোনিক মোশন। তাই আমরা বলতে পারি এখানে যে 5টি উদাহরণ আমরা এখানে দেখলাম, বা এই ধরনের যাবতীয় উদাহরণের ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এর গতি পুনরাবৃত্ত হয়, সেগুলি পর্যাবৃত্ত গতি। অর্থাৎ এক্ষেত্রে 5টিই পর্যাবৃত্ত গতি, কিন্তু প্রত্যেককে কম্পন বা দোলন না। কেন? কেবলমাত্র সেগুলোই কম্পন বা দোলন যেগুলো একই পথে যাচ্ছে এবং আসছে, অর্থাৎ যাওয়া আসা করছে বারংবার। তাই ঘড়ির কাঁটার গতি বা পাখার ব্লেডের গতি কিন্তু সরল দোলগতি নয়। তাহলে আমরা জানলাম যে সমস্ত দোলন বা কম্পনই পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলন বা কম্পন নয়। তাহলে দোলগতি কি, অর্থাৎ দোলন বা কম্পন, ইংলিশে অসিলেশন, ভাইব্রেশন অ্যান্ড হারমোনিক মোশন কি, সেগুলো আমরা জানলাম। এবার এই দোলন সম্বন্ধে কতগুলো রাশি আমাদের জানতে হবে, যেমন পূর্ণ দোলন কি, দোলন কাল কি, কম্পাঙ্ক কি, বিস্তার কি, এই সমস্ত কিছু জানতে হবে। তার আগে আমাদের দেখতে হবে যে এই গতিগুলিকে আমরা যদি একটি চার্ট বা গ্রাফে প্লট করি, গ্রাফটা কিরূপ হবে। তারপরে এই সমস্ত রাশিগুলি আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে এখন গ্রাফ প্লট করা যাক। এখন যদি গ্রাফ প্লট করতে হয়, তাহলে আমাদেরকে এখানে জানতে হবে যে এখানে কি কি রাশি এখানে আছে। একটা কেস নেওয়া যাক, যেমন আমরা স্প্রিং মাস সিস্টেম, বা এই স্প্রিং মাস সিস্টেমে আমরা সাম্যাবস্থান, অর্থাৎ এখন যে পজিশনটা দেখতে পাচ্ছ, এই সাম্যাবস্থান বা মিন পজিশনে আমরা রেখেছি বস্তুটিকে। এরপরে কি করব, আমরা এই স্প্রিংটিকে বল প্রয়োগ করে একটি বস্তুটিকে নিচের দিকে নামিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা এই বস্তুটিকে ছেড়ে দেব। এটা ছাড়ার সাথে সাথে আমরা কি দেখব যে বস্তুটি উপর নিচে যাওয়া আসা শুরু করবে, অর্থাৎ একই পথে আসা যাওয়া শুরু করবে এবং বারবার হবে। অর্থাৎ সেই গতিকে আমরা দোলন বা কম্পন বলবো। তাই এই যে দোলন বা কম্পন হবে, এটাকে আমরা গ্রাফে প্লট করব। এখন আমরা বারবার এখানে উল্লেখ করছি যে সময়ের সাপেক্ষে, অর্থাৎ আমাদেরকে সময়কেও মাপতে হবে। আর যদি সময়কে মাপতে হয়, তার জন্য আমাদের দরকার একটি স্টপ ওয়াচ। তাই এখানে যেটি দেখানো হয়েছে এটি একটি স্টপ ওয়াচ। তাই সময়ের সাথে বস্তুর অবস্থান আমরা এই চার্টে প্লট করব। তাই এক্স অ্যাক্সিস বরাবর সময়কে দেখাবো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এই বস্তুর অবস্থানকে এখানে আমরা প্লট করব। এখানে সময় আমরা ঘড়িতে মেজার করছি, বস্তুর অবস্থান মেজার করতে হবে বা মাপতে হবে, তার জন্য আমাদের একটা স্কেল দরকার। তাই এখন লক্ষ্য করো, বাঁদিকে একটি স্কেল রাখা আছে। এই স্কেলে 0 to -2 দেখাচ্ছে যে 0 মানে এটি সাম্যাবস্থানে, -2 মানে ওই সাম্যাবস্থান থেকে 2 মিটার নিচে। ধরো মিটারে আছে, তাহলে 2 মিটার নিচে, এবং +2 মানে 2 মিটার উপরে। এইবার এই স্প্রিংটি সময়ের সাপেক্ষে এই +-2 মিটারের মধ্যে থাকে। তাই এই যে গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফে এক্স অ্যাক্সিসে সময় এবং তার সাপেক্ষে বস্তুর সরণ, কোন সরণ, সাম্যাবস্থান থেকে কত সরণ, সেটা আমরা প্লট করেছি। এবার তোমরা গ্রাফটা লক্ষ্য করো। এইখানে আমরা এই
দোলন বা কম্পন সম্পর্কিত যে সমস্ত রাশিমালা, মানে ধরো পূর্ণ দোলন কাকে বলে, দোলন কাল কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, বিস্তার কাকে বলে, সেগুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমে আসি পূর্ণ দোলন, কমপ্লিট অসিলেশন। আমরা যদি স্প্রিংটাকে স্লো মোশনে রান করি তাহলে দেখবো যে এই বস্তুটি সাম্যাবস্থান থেকে নিচে সর্বনিম্ন পজিশনে এলো, আবার ধীরে ধীরে সাম্যাবস্থানে ফিরে এলো, আবার এটি উপরের দিকে যাবে, সর্বোচ্চ অবস্থায় পৌঁছবে, এবং তারপরে পুনরায় আবার ওই সাম্যাবস্থানে ফিরে আসলো। এবার কিন্তু পুনরায় প্রথমের যে অবস্থান সেই অবস্থানে ফিরে এসেছে। অর্থাৎ এই যে কম্পনশীল বস্তুর গতিটা দেখলাম, অর্থাৎ শুরু হয়েছিল একটি নির্দিষ্ট বিন্দু থেকে, পুনরায় সেই বিন্দুতে ফিরে এসেছে, এই ঘটনাটিকে বলা হয় পূর্ণ দোলন। মানে এখন আমরা বলতে পারি এই বস্তুটির একটি পূর্ণ দোলন সম্পন্ন হলো। এখন এই যে পূর্ণ দোলন সম্পন্ন করতে আমরা যদি ঘড়ির দিকে লক্ষ্য করি বা এই চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এটি একটি নির্দিষ্ট সময় নিয়েছে। আর এই বস্তুটি এক্ষেত্রে সময় নিয়েছে 2 সেকেন্ড। অর্থাৎ প্রতি 2 সেকেন্ডে বস্তুটি পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসছে। তাই সংজ্ঞাতে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের ব্যবধানে, অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট সময় কত, 2 সেকেন্ড। তো 2 সেকেন্ডের ব্যবধানে বস্তুটির গতি পুনরাবৃত্তি হচ্ছে, আর এটি একটি নির্দিষ্ট পথে আসা যাওয়া করছে। তাই এটি একটি দোলন বা কম্পন। এর পূর্ণ দোলন সম্পন্ন করতে 2 সেকেন্ড লাগছে, তাই এই 2 সেকেন্ডকে বলা হয় এর দোলন কাল। এখন কথা হচ্ছে তাহলে কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে কতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করছে। প্রশ্ন হলো এক্ষেত্রে তো 2 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন করছে একটি, তো 1 সেকেন্ডে তো একটিও পূর্ণ দোলন সম্পন্ন করতে পারছে না। বস্তুটি 2 সেকেন্ডে একটি পূর্ণ দোলন সম্পন্ন করছে, তাহলে 1 সেকেন্ডে অর্ধেক করতে পারছে, অর্ধেক রাস্তা অতিক্রম করছে, কারণ বাকি অর্ধেক করতে আরো 1 সেকেন্ড নিচ্ছে। তাই এক্ষেত্রে বস্তুটির কম্পাঙ্ক 0.5 বা হাফ। কি করে এলো? কম্পাঙ্ক সমান 1/t। কোনো কম্পনের যদি আমরা কম্পাঙ্কের মান জানি সেক্ষেত্রে দোলনকাল বা টাইম পিরিয়ড আমরা পেয়ে যাব। আবার টাইম পিরিয়ড বা দোলনকাল জানলে সেক্ষেত্রে আমরা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। এই ফ্রিকোয়েন্সির একক হলো হার্জ, HZ। এবার আসি কম্পন বিস্তার বা অ্যামপ্লিটিউড। এটি কিচ্ছুই নয়, সিম্পলি এই যে কম্পনশীল বস্তু, অর্থাৎ এখানে যে বস্তুটি স্প্রিং এর সাথে অ্যাটাচ আছে, এটির সাম্যাবস্থান থেকে সর্বাধিক কতটা সরণ ঘটেছে সেটিই বলা হয় কম্পন বিস্তার বা সংক্ষেপে বিস্তার, আর ইংলিশ টার্ম অ্যামপ্লিটিউড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বস্তুটি সাম্যাবস্থান থেকে +-2 মিটার উপর নিচে যাতায়াত করছে, তাই এর সর্বোচ্চ বিস্তার কত? 2 মিটার। তাই এর কম্পন বিস্তারের মান কত? 2 মিটার। সিম্পল। তাই আমরা এখন গ্রাফ এবং বস্তুর গতি উভয় থেকেই বলতে পারি যে এটি দোলন বা কম্পন কিনা। যদি দোলন বা কম্পন হয় সেক্ষেত্রে তার দোলনকাল কত, একটি পূর্ণ দোলন কাকে বলে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কি, কিভাবে আমরা মাপবো, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির সাথে দোলনকাল বা টাইম পিরিয়ডের কি সম্পর্ক, এবং কম্পন বিস্তার কাকে বলে। এই ভিডিওর পরের অংশে আমরা দেখব যে বৃত্তীয় গতিকে আমরা সরল দলগতি বলছি না, কিন্তু এই যে গতিশীল কণা, এখান থেকে এই বৃত্তের একটি ব্যাসের উপরে যদি লম্ব অঙ্কন করি আর সেই লম্বের পাদবিন্দু, অর্থাৎ ব্যাসের উপরে যে বিন্দুটা দেখা যাচ্ছে, এই বিন্দুর গতিটা যদি লক্ষ্য করি, এটা কিন্তু একটি সরলরেখায় আসা যাওয়া করছে, তাই এটি একটি সরল দোলগতি। তাই নেক্সট ভিডিওতে আমরা সরল দোলগতি এবং বৃত্তীয় গতির মধ্যে সম্পর্ক
এবং সরল দোলগতির সমীকরণ তাদের গ্রাফ অর্থাৎ চার্টে কিভাবে আমরা বুঝবো সেই সমীকরণগুলোকে, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। ধন্যবাদ।